গণতন্ত্র আজ আইসিইউতে। আর আপনারা কি তাকিয়ে দেখছেন? দেশের বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, কার ইশারায় আজ গণতন্ত্রের এই করুণ দশা? রাজপথে ছাত্র যুবরা যখন আমরণ অনশনে, তখন ক্ষমতার অলিন্দে চলছে শুধু সিংহাসন বাঁচানোর খেলা। আর কতদিন এই মুখ দর্শক হয়ে থাকবেন? শাসকের চোখে চোখ রেখে আজ প্রশ্ন তোলার সময় এসেছে। গণতন্ত্রের শেষ স্তম্ভগুলো কি তবে সত্যিই ভেঙে পড়েছে, নাকি জনতা জেগে ওঠার অপেক্ষায়? নমস্কার, আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। 8ই জুন ইন্ডিয়া জোটে সেই জরুরি বৈঠকটা মনে আছে? একেবারে তাড়াহুড়ো করে ডাকা হয়েছিল সেটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই যেন সবটা ঘটলো। এর প্রায় 10 দিন পর রাহুল গান্ধী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। ইংরেজি আর হিন্দিতে সেই বক্তব্য আমরা সবাই শুনেছি। রেজিস্ট্যান্ট বা প্রতিরোধের কথা বলেছেন তিনি। প্রতিরোধ মানে রাস্তায় নেমে শাসকের সামনে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাহুল যা বলেছেন, ইন্ডিয়া জোটের দলগুলো যদি সত্যি সেটা মন দিয়ে পালন করে, তবে রাজনীতির মোড় ঘুরে যেতে পারে। এমনকি ক্ষমতার সমীকরণ বদলে যাওয়াটাও অসম্ভব নয়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ইন্ডিয়া জোটের বাকি দলগুলো যেন রাহুল গান্ধীর সঙ্গে তাল মিলিয়ে চলার ব্যাপারে একটু ইতস্তত করছে। কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দূরের কথা, বরং অনেক ক্ষেত্রে তাদের মধ্যে জড়তা দেখা যাচ্ছে। এই দূরত্ব বা দ্বিধা রাজনৈতিক ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করবে সেটা একটা বড় প্রশ্ন। তবে এর মধ্যেই একটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ঘটেছে, যেটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। ভারতের প্রধান বিচারপতিকে লেখা একটি চিঠি নিয়ে শোরগোল পড়ে গেছে। মজার ব্যাপার কি জানেন? ইন্ডিয়া জোটের দুই দল, আপ এবং ডিএমকে, যারা সরাসরি এই জোটের কর্মসূচিতে সেভাবে নেই, তারাও এই চিঠিতে সই করেছে। অর্থাৎ জোটের বাইরে থাকা দলগুলোকেও একটা অভিন্ন ইস্যুতে এক ছাতার নিচে আসতে দেখা যাচ্ছে। কেন এই চিঠিটা এত জরুরি? এর পেছনে কি রাজনৈতিক চাল রয়েছে? সেই গভীরতায় আমাদের যাওয়ার সময় এসেছে। অন্যদিকে নজর ঘোরান যন্তর মন্তরের দিকে। সেখানে মঞ্চের ওপরে যা ঘটছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মঞ্চের নিচে কি চলছে। ইন্ডিয়া জোটের শরিকরা তো আছেই, এমনকি কংগ্রেসের ছাত্র সংগঠন আনুষ্ঠানিকভাবে না হলেও তাদের পরিচিত মুখগুলো যেখানে স্পষ্ট। অর্থাৎ রাজপথের লড়াইটা ক্রমশ দানা বাজছে। রাহুল গান্ধী এখন ছাত্রদের গুঞ্জ নামে একটা বিশেষ ক্যাম্পেইন শুরু করেছেন। মূল ইস্যু নেট পরীক্ষার পেপার ফাঁস এবং একের পর এক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। এই আন্দোলনের পরবর্তী ধাপ হওয়ার কথা ছিল 10 তারিখ, কিন্তু তা পিছিয়ে এখন 19শে জুলাই প্রয়াগরাজে আয়োজিত হবে। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে আগামী 20শে জুলাই থেকে শুরু হতে যাওয়া সংসদের বাদল অধিবেশনটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। তার ঠিক আগেই মোদিজি যাচ্ছেন 6 দিনের বিদেশ সফরে। 11 তারিখ ফিরে আসার পর থেকেই শুরু হবে জল্পনা। মন্ত্রিসভায় কি বড় কোনো রদবদল আসছে? রাজনৈতিক মহলে এখন তুঙ্গে সেই গুঞ্জন। ধরুন ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, অমিত শাহ কিংবা হরদীপ পুরী, যারা এখন গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন, তাদের কি জায়গা বদল হবে? তবে এর পাশাপাশি রাম মন্দির ট্রাস্টের সেই বিতর্কিত প্রণামী চুরি কাণ্ডে আরএসএস তাদের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে বেনজির তরজায় জড়িয়ে পড়েছে। খোদ আরএসএস এর সহ কার্যাবহ দত্তাত্রেয় ঘোষ বলে স্পষ্ট বলেছেন, এটা সরাসরি হিন্দুদের আবেগের সাথে প্রতারণা। খোদ সংঘ যখন এমন কঠোর অবস্থানে, তখন বুঝে নিন অন্দরে বড় কোনো ঝড় ওঠার সময় হয়েছে। এই আকস্মিক সংঘাত কিন্তু কেবল চুরির মামলা নয়, এটি আদর্শ আর ক্ষমতার রেশারেশির এক বিস্ফোরক দলিল। দত্তাত্রেয় হোসবলের মতন আরএসএস এর দ্বিতীয় সর্বোচ্চ নেতার রাম মন্দিরের প্রণামী চুরিকে আস্থার সঙ্গে প্রতারণা বলে মন্তব্য, আর ভিএইচপির রক্ষণাত্মক অবস্থান, সব মিলিয়ে এক গভীর ফাটলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আরএসএস বোধহয় বুঝতে পারছে, রামের নামে যে মন্দির তৈরি হলো তার পবিত্রতা আজ গদির রাজনীতির কবলে পড়ে কলঙ্কিত। সবচেয়ে বড় প্রশ্ন, সংঘ কেন নিজের ঘরকেই আক্রমণ করতে শুরু করলো? এর মানে কি ভিএইচপির ওপর আরএসএস এর নিয়ন্ত্রণ আলগা হয়ে গেছে, নাকি ধর্মের নামে চলা এই লুটোতরাজের দায়ভার থেকে নিজেদের দূরে রাখতে চাইছে সংঘ? আজ রামের নাম করে যারা ভান্ডার ভরছিল, আজ তারাই একে অপরের দিকে আঙুল তুলছে। এই বাদানুবাদ কেবল প্রণামী চুরি নয়, এটি আসলে হিন্দুত্বের রাজনীতির আড়ালে চলা অন্দরের লড়াইয়ের এক নগ্ন বহিঃপ্রকাশ। এবার আসি সেই গুরুত্বপূর্ণ ইস্যুতে, প্রধান বিচারপতিকে লেখা চিঠি। এই চিঠিটি নিয়ে এত আলোচনা কেন? কেন মনে হচ্ছে এটি বিচার ব্যবস্থা এবং সরকার উভয়ের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হতে পারে?
তিন পাতার এই চিঠিটি যেন গত আড়াই বছর 2024 থেকে 2026 জুলাই পর্যন্ত দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটের এক জ্বলন্ত দলিল। সংবিধান রক্ষা, গণতন্ত্র বাঁচানো আর একের পর এক সাংবিধানিক প্রতিষ্ঠানের অবক্ষয় সবই উঠে এসেছে বিরোধীদের সই করা এই চিঠিতে। নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি, বিতর্কিত সব নিয়োগ আর মিডিয়ার একাংশের মেরুদণ্ডহীন ভূমিকা সবকিছুকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। চিঠিটির মূল নির্যাস হলো গত কয়েক বছরে আমাদের গণতন্ত্র যেভাবে আক্রান্ত হয়েছে তার একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা। চিঠির শেষ কয়েকটা লাইন খুবই তাৎপর্যপূর্ণ। বিচারকদের উদ্দেশ্যে সেখানে লেখা হয়েছে, জাজেস ডু নট লিভ ইন আইভরি টাওয়ার্স। বিচারকরা গজদন্ত মিনারে বাস করেন না, কাল্পনিক সেই মিনারে বসে পৃথিবী দেখেন না। অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রের বর্তমান বাস্তবতার দায়ভার বিচার বিভাগকেও নিতে হবে। এই চিঠির প্রতিক্রিয়া আগামী দিনে দেশের ভাগ্য কোন দিকে ঠেলে দেবে সেটাই এখন দেখার বিষয়। চিঠির শেষাংশ আরও তাৎপর্যপূর্ণ। সেখানে লেখা হয়েছে, সমাজের বাস্তব অস্থিরতা থেকে বিচারপতিরা বিচ্ছিন্ন নন। মিডিয়ার একটি বড় অংশ আজ আপোষ করে ফেলেছে। যদিও কিছু স্বাধীন প্ল্যাটফর্ম এখানে সত্য বলার হিম্মত দেখাচ্ছে। এই চিঠির মর্মার্থ হলো, আমরা সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে সম্মান করি, করতে বাধ্য, কিন্তু যখন এই প্রতিষ্ঠানগুলোই সরকারের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে ওঠে তখন গণতন্ত্রের ভবিষ্যৎ চরম ঝুঁকির মুখে পড়ে। মানুষ যখন সমস্ত পথ বন্ধ দেখে তখন শেষ ভরসা হিসেবে আদালতের দিকেই তাকিয়ে থাকে। বিচার বিভাগ যদি সেই আস্থাও রাখতে ব্যর্থ হয় তবে প্রজাতন্ত্রের ভিত্তি ভেঙে পড়ার অর্থই হলো গণতন্ত্রের নৈরাজ্যে পরিণত হওয়া। অর্থাৎ সব প্রতিষ্ঠান ব্যর্থ হলে মানুষ যাবে কোথায়? এই কঠিন প্রশ্নটি তারা প্রধান বিচারপতির বিবেচনার জন্য রেখে দিয়েছেন। তবে বিচার ব্যবস্থার কিছু সাম্প্রতিক পর্যবেক্ষণ নতুন আশার আলো দেখাচ্ছে। কলকাতা হাইকোর্ট টিএমসির তহবিল ফ্রিজ করার নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। আবার বম্বে হাইকোর্টে বিচারপতি মাধব জামদারের মন্তব্য এক কথায় মাইল ফলক। তিনি স্পষ্ট বলেছেন, সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া মানেই অপরাধ নয়। হাইকোর্টের এই পর্যবেক্ষণ গণতান্ত্রিক চেতনার বড় জয়। এই রায়গুলো আপাত দৃষ্টিতে বিজেপি সরকারের বিরোধী মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। বিচারপতি জামদার যে প্রশ্নটি তুলেছেন তা আজ বড় প্রাসঙ্গিক। বিধানসভায় আসলে কোন বিষয়গুলো নিয়ে এত বিতর্ক হওয়া উচিত? শুধু সরকারের স্তুতি নয়, জনস্বার্থই হওয়া উচিত আলোচনার কেন্দ্রবিন্দু। বিরোধী শিবির এই রায় আর পর্যবেক্ষণগুলোকে গণতন্ত্রের সংকটময় মুহূর্তে একচিলতে আশার আলো হিসেবেই দেখছে। আগামী 20 জুলাই থেকে শুরু হতে যাওয়া বাদল অধিবেশনের প্রাক্কালে এই পর্যবেক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কঠিন সময়ে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়া জোটের 23টি দলের সই করা এই চিঠির বয়ান পাচ্ছি। সাধারণ মানুষ শেষ আশ্রয় হিসেবে আদালতের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু গত কিছুদিনে বিচার বিভাগের আচরণে একটা ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যখন বিচার বিভাগের প্রধানকে প্রধানমন্ত্রীর সঙ্গে আরতি করতে দেখা যায়। এই দৃশ্যটি সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার পৃথকীকরণের সাংবিধানিক নীতিকে চরমভাবে আঘাত করে। ভাবুন তো, এই ধরনের দৃশ্যের প্রভাব দেশের নিম্ন আদালতের বিচারকদের উপর কি পড়ে? যখন শীর্ষস্থানে থাকা মানুষটি এমন আচরণ করেন তখন তৃণমূল স্তরের বিচারকরা চাপের মুখে পড়বেন, এটাই স্বাভাবিক। তবে বিচারপতি জামদারের মতন কয়েকজনের সিদ্ধান্ত আমাদের সাহস দিচ্ছে। তারা নিজেদের কেরিয়ার বা ব্যক্তিগত সুবিধা নয়, বরং সংবিধানের শপথকেই প্রাধান্য দিচ্ছেন। যদিও এই সরকারের আমলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তবুও এই সাহসী পদক্ষেপগুলোই প্রমাণ করে যে বিচার বিভাগ এখনো পুরোপুরি মেরুদণ্ডহীন হয়নি। সিজিআই কে লেখা এই চিঠির শেষ প্যারাগ্রাফটি আসলে বিচার ব্যবস্থাকে এক বিশাল আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার এই আয়নায় তারা নিজেদের কতটা স্বচ্ছ দেখতে পায়। ইন্ডিয়া জোটের চিঠিতে প্রধান বিচারপতিকে সরাসরি আয়নার সামনে দাঁড় করানো হয়েছে। বলা হয়েছে, আপনার দায়বদ্ধতা কোথায়? একসময় বিচার বিভাগের প্রধানের যে সম্মান ছিল তা আজ প্রশ্নের মুখে। বিদেশের মাটিতে যখন আমাদের প্রধান বিচারপতিরা যান, আন্তর্জাতিক মঞ্চে তাদের কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। ভারতের ইতিহাসে এর আগে কোনো প্রধান বিচারপতিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে মনে পড়ে না। দেখুন, আমাদের চেয়ে অনেক কম পরিণত গণতন্ত্রের দেশ যেমন বাংলাদেশ বা পাকিস্তানেও একসময় বিচার বিভাগ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। তাহলে ভারত কেন এমন সংকটের মুখে? যন্তর মন্তরে ছাত্র যুবরা আজ আমরণ অনশনে বসেছে, তাদের পরিবারের মানুষেরা চোখের জল ফেলছে। কিন্তু যে বিচার বিভাগ গণতন্ত্রের শেষ স্তম্ভ, সেখানে এই নিস্পৃহতা কেন? বিচার বিভাগের একটা অমোঘ নীতি আছে,
জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট মাস্ট অলসো বি সিন টু বি ডান। অর্থাৎ শুধু বিচার করলেই হবে না, ন্যায় বিচারকে হতে হবে দৃশ্যমান। কিন্তু আজকে সেটা দেখা যাচ্ছে? মীনাক্ষী নটরাজন কিংবা উমর খালিদের মামলার দিকে তাকান। জামিন দেওয়া বা না দেওয়া আদালতের নিজস্ব এখতিয়ার হতে পারে, কিন্তু নিয়মিত শুনানি তো নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই শুনানিটুকুও যদি দিনের পর দিন ঝুলে থাকে, তবে সাধারণ মানুষ আস্থা রাখবে কোথায়? আজ বিচার বিভাগকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি অনাগত ভবিষ্যতের জন্য গণতন্ত্রের রক্ষক হয়ে থাকবে, নাকি ইতিহাস তাদের বিচার বিভাগের পতন হিসেবে চিহ্নিত করবে? এটা কেবল একটা চিঠি নয়, এটি একটি রাষ্ট্রের আত্মসংকটের আর্তনাদ। প্রসবের মতো নৃশংস অপরাধীকেও এই দেশে আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া হয়েছিল, তাকে আইনজীবী দেওয়া হয়েছিল, নিয়মিত শুনানি হয়েছিল। এটিই তো আমাদের বিচার ব্যবস্থার গরিমা। কিন্তু আজ প্রশ্ন উঠছে, সেই মৌলিক অধিকার কি তবে সংকুচিত হয়ে যাচ্ছে? শুনানি না হওয়া, বছরের পর বছর মামলা ঝুলিয়ে রাখা, এগুলো কি বিচার বিভাগের নীরবতারই লক্ষণ নয়? উমর খালিদের প্রসঙ্গটি ধরুন, তিনি একজন বন্দী বিচার প্রার্থী। তিনি যখন বারবার জামিনের আবেদন করেন, তখন তো তিনি নিজের অধিকারের কথাই বলছেন। তাকে কি প্রচার লোভী বলা যায়? একজন বন্দী ব্যক্তি যখন কারাগারের অন্ধকার থেকে আদালতের কাছে ন্যায় বিচার চান, তখন তাকে এভাবে ফিরিয়ে দেওয়া কিংবা মামলা শোনার অধিকারটুকুও কেড়ে নেওয়া, এটাই কি আজকের বিচার ব্যবস্থার বাস্তবতা? এই গণতন্ত্রের দুটি মূল স্তম্ভ, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ। বিচার বিভাগের দৈন্য দশা নিয়ে তো আলোচনা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা কি আজ প্রশ্নাতীত? এই যে ইন্ডিয়া জোটের চিঠিতে বারবার নির্বাচন কমিশনের কথা উঠে আসছে, তার পেছনে বড় কারণ হলো এসআইআর নিয়ে বিতর্ক। নির্বাচন কমিশনের আচরণে কি আমরা সেই নিরপেক্ষতা দেখতে পাচ্ছি? গত পরশুই কমিশনের 3 কমিশনারই দিল্লির নির্বাচন সদনে বসে একসঙ্গে বৈঠক করলেন টিএমসির বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গীদের দাবিতে হলো তড়িঘড়ি এই বৈঠক। তৃণমূলের অন্দরের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত, তারা আজ চিৎকার করে বলছেন, এই নগণ্য গোষ্ঠীর সঙ্গে কমিশনের এই অতি সক্রিয়তা কেন? মজার বিষয় হলো, একই নির্বাচন কমিশনের দ্বিমুখী চরিত্র আমরা দেখেছি। মনে পড়ে মীনাক্ষী নটরাজন মামলার সময় জয়রাম রমেশের মতন একজন সাংসদকে পর্যন্ত কমিশনের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। রাতে তাকে ফুটপাতে ধর্নায় বসতে হয়েছিল। তখন কমিশন কোথায় ছিল? তখন কি প্রোটোকল কিংবা নিরপেক্ষতার বালাই ছিল না? তাহলে আজ এই তথাকথিত নগণ্য গোষ্ঠীর জন্য কমিশনের এই অভূতপূর্ব আগ্রহ, এর পেছনে আসল রাজনৈতিক সমীকরণটা কি? গণতন্ত্রের প্রহরী যখন নিজেই পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত হয়, তখন সাধারণ মানুষ ঠিক কার উপর ভরসা রাখবে? এটাই আজকের বড় জিজ্ঞাসা। একদম শেষ পর্যায়ে এসে একটা জরুরি বিষয় নজর করা প্রয়োজন। এতকাল ধরে যন্তর মন্তরে সোনাম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টি যে অনশন চালিয়ে যাচ্ছে, তার সমর্থনে দেরিতে হলেও অবশেষে ইন্ডিয়া জোটের রাজনৈতিক দলগুলোকে নামতে দেখা যাচ্ছে। কেন এই দেরি? আসলে রাজনৈতিক দলগুলো এতদিন ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে চলছিল। তারা মাপছিল এই আন্দোলনের তেজ কতটা। কিন্তু যখন আজ অনশনের 7ম দিনে সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটল, তার ওজন 6 দিনে 3.5 কেজির বেশি কমে গেল, তখন দলগুলো বুঝতে পারলো সরকারকেও এই দায়ভার নিতে হবে। আর ঠিক তখনই কংগ্রেসের সাংসদ বলবন্ত ওয়াংখেড়ে কিংবা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষের মতো নেত্রীরা সেখানে হাজির হলেন। বিশেষ করে মহুয়া মৈত্র কি বলেছেন শুনুন। बहुत सारे लेबल चिपकाएंगे, बोले मार्क्सिस्ट बृंदा कारत जी आ गए, मार्क्सिस्ट आ गए, महुआ मोत्रा आ गई, एंटी नेशनल आ गए, कोई और आ गए, लेबल चिपकाएंगे। सब लेबल फेंक दो, कोई भी लेबल नहीं है। लेबल जो है कि आप हिंदुस्तानी हो और हिंदुस्तान के लिए आप ये कर रहे हो। 33 करोड़ देव देवता है हमारे देश में, पर सबसे बड़ा देव देवता, सबसे बड़ा देवी हमारी भारत की देवी है, हमारी ये भूमि है। শুনলেন, তিনি বলেছেন সব লেবেল ছুঁড়ে ফেলুন, এখানে কোনো পার্টি বা মতাদর্শের লড়াই নেই, এখানে লড়াইটা হিন্দুস্তানের অস্তিত্বের জন্য, ভারত মায়ের অস্তিত্বের জন্য। মহুয়া তরুণ প্রজন্মকে মনে করিয়ে দিয়েছেন 1947 সালের পরে যে স্বাধীনতা আন্দোলনে লড়াই করার সুযোগ আমরা পাইনি, এই প্রজন্ম আজ তা পেয়েছে। ইতিহাস লেখার সুযোগ বামপন্থীরা তো আগেই পাশে দাঁড়িয়েছিলেন। এখন কংগ্রেস এবং তৃণমূলের এই যোগদান এটাই প্রমাণ করে যে এই আন্দোলন এখন আর ছোট কোনো ইস্যু নয়, এটি এক গণ আন্দোলনের আকার নিয়েছে। রাজনীতিতে দেরিতে হলেও এই সমর্থন জানানোর অর্থ হলো জনতার চাপের কাছেই শেষ পর্যন্ত রাজনৈতিক মেরুকরণ বাধ্য হচ্ছে নতি স্বীকার করতে। ইতিহাস বড় নিষ্ঠুর, সবকিছু সে মনে রাখে। কবি আমির আজিজ ঠিকই লিখেছিলেন, সব ইয়াদ রাখা জায়গা।
মানুষের স্মৃতির ভাণ্ডারে এই সমস্ত অবিচারের প্রতিটি ঘটনা জমা হচ্ছে। আমরা ইতিহাসে কত বিপ্লব আর প্রতিরোধের জন্ম দেখেছি। শুরুতে মানুষের ক্ষোভ হয়তো ছোটখাটো বিক্ষোভে জমা হয়, কিন্তু একসময় সেটাই জনজোয়ারে রূপ নেয়। জনগণ যখন বিচারের আসনে বসেন, তখন তারা সমস্ত হিসেব একসাথে কড়ায় গন্ডায় বুঝে নেন। সেই গণ আন্দোলনের প্রতিচ্ছবি আজ আমরা যন্তর মন্তরে স্পষ্ট দেখতে পাচ্ছি। সেখানে সোনাম ওয়াংচুকের আমরণ অনশনকে কেন্দ্র করে যেভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমবেত হচ্ছেন, তা অভূতপূর্ব। তবে মঞ্চের ওপরের কথার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মঞ্চের নিচের কণ্ঠস্বর। সেখানে আজ আর শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সীমাবদ্ধ নেই। নরেন্দ্র থেকে সারেন্ডার প্রতিবাদের ভাষায় আজ এক নতুন ধারালো তেজ এসেছে। এই যুবশক্তি জানান দিচ্ছে যে অন্ধকার যতই গাঢ় হোক, প্রতিরোধের মশাল এখনো নিভে যায়নি। জনগণ দেখছে, শুনছে আর মনে রাখছে। কবি আমির আজিজের ভাষায় সব ইয়াদ রাখা জায়গা। আজ এই পর্যন্তই। উইকেন্ড ভালো কাটুক, আনন্দে কাটুক। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।